আচ্ছা, তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। সম্ভবত সাউন্ডের সমস্যা হচ্ছিল। এখন আশা করি তোমাদের সাউন্ডে আর সমস্যা নেই। ইয়াস, তোমাদেরকে ইকোনমিক্স ক্লাসে স্বাগতম। আমাদের জয়েন করতে মোস্ট প্রবাবলি 3 মিনিটস একটু দেরি হয়েছে, কিছু টেকনিক্যাল জটিলতা হচ্ছিল, সেই জন্য আমি সরি। তোমাদেরকে একটু অপেক্ষা করতে হলো। আশা করছি তোমরা ভালো আছো। কমেন্ট আমাকে জানাও যে এখন সব ঠিক আছে কিনা। সাউন্ড এখন ঠিক থাকার কথা। সাউন্ড এখন ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে তোমরা জানাও। আচ্ছা, ইয়েস, ওই যে আল মাসুম বিল্লাহ জানিয়েছে এখন সব ঠিক আছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমাকে দেখতেও কোনো অসুবিধা হচ্ছে না আশা করছি। তো তোমরা কেমন আছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আর আমাদের তো অলরেডি জানো যে HSC 27 মানে তোমাদের জন্য আমাদের একটা হচ্ছে অনলাইন ব্যাচ ছিল, সেটা প্রায় শেষের দিকে, আর 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সো তোমার ইয়েস, জুনের 1 তারিখ থেকে, জুন না চলে জুলাই, সম্ভবত জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের একটা কমপ্লিটলি নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমরা একদম ডিটেইল প্রথম পত্রের 10 চ্যাপ্টার এবং দ্বিতীয় পত্রের 10 চ্যাপ্টার একদম খুব ইন ডিটেইল ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব। তো আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি যে আমাদের আমাদের এই ফ্রি ডেমো ক্লাসগুলোতে অনেক সময় আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাও আসে ক্লাস করতে, যারা বেশ আগ্রহী। এর বাইরে তোমরা আজকে অনেকেই নিশ্চয়ই নতুন আছো, তো পেইড ব্যাচের স্টুডেন্টদের বাইরে কারা কারা আছো আমাকে একটু কমেন্টে জানাও। মানে আমাদের 1.0 এর যে পেইড ব্যাচ আছে HSC 27 এর, তো পেইড ব্যাচ HSC 27 ইকোনমিক্স এর পেইড ব্যাচের স্টুডেন্ট ছাড়া কারা আসো আমাকে একটু কমেন্টে জানাও তো। অনেকে আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, এই যে আয়েশা সিদ্দিকা অ্যানি, ও কিন্তু আমাদের বেশ নিয়মিত স্টুডেন্ট এবং 1.0 তে প্রত্যেকটা ক্লাস করেছে। আমি যদি মিস করে না থাকি, প্রায় সময় ওকে আমি দেখেছি। নিঝুম আক্তার জয়েন করেছে, তানভীর জয়েন করেছে, MH মিল্লাত আমাদের সাথে জয়েন করেছে ক্লাসে। ওরা জানিয়েছে ওরা বেশ ভালো আছে। আচ্ছা, ওকে, ফারদিন আমাদের নতুন স্টুডেন্ট। ইয়েস, আচ্ছা আচ্ছা। শাহেদ আহমেদ ও বলেছে নতুন, নামিরা ও আচ্ছা, উর্মি আমাদের সাথে নতুন করে জয়েন করেছে, ইশরাত জেরিন জয়েন করেছে, সুমি খাতুন জয়েন করেছে। ওকে, আচ্ছা, মাসুম বিল্লাহ আমাদের বেশ নিয়মিত স্টুডেন্ট এবং ও পরীক্ষাতেও বেশ ভালো করেছে। চাঁদনি খাতুন ও পেইড ব্যাচের। ওকে, ঠিক আছে ঠিক আছে। তার মানে আমাদের বেশ কিছু নতুন স্টুডেন্ট আছে, সমস্যা নেই। আজকের ক্লাসটার উদ্দেশ্য হলো যে আমাদের যে নতুন প্রোগ্রামটা আসতে যাচ্ছে সেই প্রোগ্রামে আমরা কিভাবে পড়াশোনা করাবো, তোমাদেরকে কি কি প্রোভাইড করব সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা। তো প্রথমত আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। একটা ক্লাসে পুরো অধ্যায়টা শেষ করা কঠিন, তারপরেও আমরা অনেকটা সাইজেবল অ্যামাউন্টের পড়বো। আশা করি সেখান থেকে তোমরা একটা ধারণা পাবা যে তোমরা জাফর ভাইয়ের ক্লাস বুঝতে পারবা কিনা। আচ্ছা, আর একটা ভেরি গুড থিং মাথায় আসছে, সেটা হচ্ছে আমি আমার পরিচয় দেইনি। তোমরা যারা নতুন এসছো তোমাদেরকে আমি আমার পরিচয় দেই নাই। আমার নাম হচ্ছে জাফর ইমাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং আজকে প্রায় 3 বছর যাবত 10 মিনিট স্কুলে তোমাদের HSC লেভেলের ইকোনমিক্স পড়াচ্ছি। এই তো আপাতত পরিচয়, আর বাকিটা ইনশাআল্লাহ পড়তে পড়তে পরিচয় হবে। তো তোমাদের পেইড ব্যাচে যেটা আসতে যাচ্ছে সেখানে আমরা কিভাবে পড়াই, সেখানে আমাদের এরকম ক্লাস স্লাইড থাকে, ঠিক আছে? এরকম ক্লাস স্লাইড থাকে, এই ক্লাস স্লাইড গুলা থেকে আমরা তোমাদেরকে ক্লাসে পড়াবো। এবং এখানে আমরা পড়াতে পড়াতে যে দাগানো স্লাইড গুলা থাকবে, এখানে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব, লিখবো। এইটা তোমরা তোমাদের অ্যাপে সাথে সাথে পেয়ে যাবা। ক্লাস শেষ হওয়ার পরই তোমরা স্লাইডটা পেয়ে যাবা। এর বাইরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, ধরো প্রথম পত্রের 3য় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়, এই অধ্যায়ের উপরে তোমরা একটা ক্লাস লেকচার শিট PDF আকারে তোমাদের এন্ডে PDF মানে ইয়েতে অ্যাপ, তোমরা যে অ্যাপটা ইউজ করে এই ক্লাসগুলা করবা সেই অ্যাপে চলে যাবে। এই 3য় অধ্যায়ের উপরে একটা ক্লাস নোট, যেখানে তোমাদের ক্লাস লেকচার, তারপরে প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোর সলভ, এগুলা ইন ডিটেইল তোমাদের দেওয়া থাকবে। এবং প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর ওই ক্লাসের উপরে কিন্তু তোমাদের একটা MCQ টেস্ট হবে, যেটা কিনা তোমাদের আজকে ধরো ক্লাসটা তোমাদের শেষ হলো, আগামীকালকে সকাল 10টা থেকে তোমরা ওই টেস্টটা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় চাইলে দিয়ে এবং তুমি তোমার লিডার বোর্ডে অবস্থান কত সেটা জানতে পারবা। এর বাইরেও আমি যখন অনলাইন ক্লাসে আমরা পড়াচ্ছি, পড়াতে পড়াতে তোমার মনে কোনো কোশ্চেন আসছে, ডেফিনেটলি আমি তোমার কোশ্চেনের উত্তর দেবো।
তারপরেও যেন কোনো কোশ্চেন মিস হয়ে না যায়। আর একজন কিন্তু টিচার টু, ব্যাক এন্ডে তোমরা যেমন ক্লাস দেখছো সেও দেখছে, তোমরা কোনো কমেন্টে কোনো জিজ্ঞাসা করলে সে সাথে সাথে এসে তোমাদের সেটা সর্ট আউট করে দিবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভালো যেটা ফিচার আমার মনে হয় এই প্রোগ্রামগুলোতে, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কিউএনএ সেশন থাকে, লাইভ কিউএনএ সেশন, যেটাকে আমরা বলছি কোশ্চেন এন্ড আনসার সেশন। অর্থাৎ এখানে তোমরা যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে তোমরা আমাকে কমেন্টে কোশ্চেন করতে পারতেছো, কিন্তু ভয়েস ওভারে কিন্তু কোশ্চেন করতে পারো না। তো ওই যে তোমার লাইভ সেশনটা যেটা হয় সেটা তোমরা জুমে জয়েন করতে পারো। আমি টিচার হিসেবে জুমে জয়েন করবো, তোমরা স্টুডেন্টরা ওই জুমে জয়েন করবে, এবং 1 by 1 তোমরা সরাসরি ভয়েসের মাধ্যমে টিচারকে স্পেসিফিক কোন একটা চ্যাপ্টারে যেই যেই সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সলভ করে নিতে পারবা, ঠিক আছে? এবং এর বাইরেও আমাদের কিন্তু 3টা বা 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তার উপরে তোমাদের একটা ফুল সিকিউ সলভ ক্লাস, বোর্ড এমসিকিউ সলভ ক্লাস হয়। এবং এই যে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, হওয়ার পর ওদের প্রায় 5 থেকে 6টা ক্লাস হবে এমসিকিউ এবং সিকিউ সলভের উপর, যেগুলোতে শুধুমাত্র বোর্ড কোশ্চেন সলভ করানো হবে। সো এই হচ্ছে আমাদের ওভারভিউ, এবং মোটামুটি মোরাললেস 4, 4.5 মাসের মধ্যে তোমাদের কোর্স শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, অনেকটা সময় নিয়ে ফেললাম, তো চলো আমরা পড়াশোনাটা শুরু করি, ঠিক আছে? দেখো, অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়, এই অধ্যায়টা 2টা জায়গা থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, এই অধ্যায় থেকে তোমাদের ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন এবং 3 থেকে 4টা এমসিকিউ আসবেই, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, তোমাদের যে প্রথম পত্রের 4র্থ অধ্যায় আছে বাজার অধ্যায়টা, এই বাজার অধ্যায়টা যদি তোমাদের ভালোভাবে পারতে হয়, বাজার অধ্যায়টা যদি বুঝতে হয়, তাহলে 3য় অধ্যায়ের উপরে খুব ভালো দখল থাকতে হবে, ঠিক আছে? তো তার মানে 4র্থ অধ্যায় যদি তোমার পারতে হয়, সেটার গেটওয়ে হচ্ছে 3য় অধ্যায়। 3য় অধ্যায় তুমি ভালো পারো মানে তোমাকে 4র্থ অধ্যায় বাজার, যেটা নিয়ে সবাই ভয় পায়, হ্যাঁ, একচেটিয়া বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই চিত্রগুলো ক্লিয়ার করতে আমার জাস্ট 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে যদি তোমার 3য় অধ্যায় ক্লিয়ার থাকে। এবং 3য় অধ্যায়টা কিন্তু বেশ টেকনিক্যাল, এখানে অনেকগুলা গ্রাফ আছে, সূচি তৈরি করা আছে, গ্রাফ দেখে অনেক কিছু প্রেডিক্ট করতে হয়, আবার সেই গ্রাফগুলা তোমার হচ্ছে পয়েন্ট করে করে আঁকানো বেশিরভাগ সময় আসলে সময় থাকে না, এটাকে একটা ধারণা করে আঁকাতে হয়। আচ্ছা, বিবেক দে বলেছে পিডিএফ থাকলে ভালো হয়। তোমাদের যখন কোর্সের ক্লাস হবে তখন তোমরা পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ লেকচার শিট পেয়ে যাবা, ঠিক আছে? যেখানে পুরো চ্যাপ্টারটা ন্যারেট করা থাকবে, তারপরে তোমাদের বোর্ড কোশ্চেন, এমসিকিউ, সিকিউ এবং সেগুলোর উত্তর সহ পাবা। আর এইটার কিন্তু তোমরা দাগানো যে স্লাইড, এই স্লাইডটা পিডিএফ আকারেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো চলো পড়াশোনাটা তাহলে শুরু করি। এই অধ্যায়ের প্রথমত যে আলোচনাটা আছে সেটা হচ্ছে উৎপাদন। তো প্রথমেই তোমাদের মাথায় আসে উৎপাদন জিনিসটা কি। বেসিক্যালি উৎপাদন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্য বা সেবার উপযোগ বৃদ্ধি করা হয় বা নতুন উপযোগ সৃষ্টি করা হয়। মানে তোমাদেরকে যদি কেউ কখনো এক কথায় জিজ্ঞেস করে যে উৎপাদন কি, তাহলে উৎপাদন হচ্ছে উপযোগ বৃদ্ধি বা নতুন উপযোগ সৃষ্টি করা। কেমন? মনে করো তোমার কাছে একটা কাঠ আছে, ঠিক আছে? এই কাঠ থেকে তুমি কি করতে পারো, জ্বালানি বানাতে পারো বা অন্যান্য যে কোনো কাজে ব্যবহার করতে পারো। এখন এই কাঠ থেকে ফার্নিচার তৈরি করা হলো, ধরো পড়ার চেয়ার, টেবিল, যে কোনো ফার্নিচার তৈরি করা হলো। তাহলে দেখো, এই কাঠের ব্যবহারযোগ্যতা ছিল একরকম, কিন্তু তুমি যখন এটা থেকে টেবিল তৈরি করছো, সেটা তোমার অন্য আরেক ধরনের অভাব পূরণ করতেছে। তার মানে এখানে কাঠের উপযোগ সৃষ্টি হলো, নতুন উপযোগ সৃষ্টি হলো। আবার তুমি যদি কোনো কিছুর উপযোগ বৃদ্ধি করতে পারো, সেটাও এক ধরনের উৎপাদন, ঠিক আছে? মনে করো তোমার তুমি কাঠ থেকে ফার্নিচার তৈরি করতেছো, এইটা এক ধরনের উপযোগ। আবার পানি তোমার তৃষ্ণা মেটায়, ঠিক আছে? এখন এই পানি তুমি কি করলা, ওই যে মাম, তারপরে হচ্ছে তোমার অ্যাকোয়াফিনা, প্রাণের বিভিন্ন পানির বোতলে পানি বিক্রি করে না, কি করে ওরা? জাস্ট পানিটাকে একটু পিউরিফাই করে বোতলে ভরে দিচ্ছে। তার মানে কি, পানির উপযোগ বৃদ্ধি করে দিল না? তুমি রাস্তাঘাটে চলাফেরায় পানি কোন সোর্স আছে, কোথায় টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, এটা খোঁজা তোমার জন্য কষ্ট। সে তোমাকে জাস্ট ওই পানিটাই বোতলে ভরে তোমার কাছে পৌঁছায় দিচ্ছে, টাকা দিলে তুমি পাচ্ছ। তার মানে কি? তার মানে এটা হলো পানির যে উপযোগ ছিল সেই উপযোগটা জাস্ট বৃদ্ধি করছে, তোমার জন্য একটু সহজ করে দিছে। তার মানে উৎপাদন মানে হচ্ছে কোনো কিছুর উপযোগ বৃদ্ধি করা বা নতুন উপযোগ সৃষ্টি করা। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া উপযোগ কি? এটাই তো বুঝি না। কোন দ্রব্য বা সেবার অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটা হলো উপযোগ। তো অনেকে আবার উপযোগ না বুঝতে পারো, উপযোগটা বলে দেই।
কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। আর তাহলে উৎপাদন জিনিসটা কি? উৎপাদন হচ্ছে বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বস্তুর উপযোগ সৃষ্টি করা হয়। এখানে তোমরা আরেকটু ভালো হয় যদি অ্যাড করে দাও যে উৎপাদন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে কোনো দ্রব্য বা সেবার উপযোগ বৃদ্ধি করা হয় বা নতুন উপযোগ সৃষ্টি করা হয়, ঠিক আছে? আর উপযোগ কি? কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। পানি খেলে আমাদের তৃষ্ণা মিটে, এটা হচ্ছে পানির উপযোগ। পানির অভাব পূরণ করার ক্ষমতা কি? আমার তৃষ্ণা মেটানো। পোশাক পরলে আমার লজ্জা নিবারণ হয়, তার মানে পোশাকের উপযোগ হচ্ছে লজ্জা নিবারণ করা। পোশাক আমার এক ধরনের অভাব পূরণ করতেছে, ঠিক আছে? তো এখন দেখো উৎপাদনের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের গ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় চলে আসে। আর গতে যদি নাও আসে তাহলে তোমাদের এমসিকিউ এর জন্য লাগবে। কি বলছে? উৎপাদন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়। এটা তো আমরা মাত্রই জানলাম। এ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদের অধিকতর ব্যবহার উপযোগী করা হয়, মানে প্রকৃতি থেকে আমি যে সম্পদ পাইছি সেটাকে আরো ব্যবহার উপযোগী করা হয়। ধরো মাটির নিচ থেকে আমি স্বর্ণ পাচ্ছি, সেই স্বর্ণটা কি করতে হয়? সেই স্বর্ণটা পিউরিফাই করতে হয়। ওই যে 22 ক্যারেট 24 ক্যারেট, এগুলো তো আসলে কোন স্বর্ণটা কত খাঁটি সেটা বোঝায়। 22 ক্যারেটের চেয়ে 24 ক্যারেটের মধ্যে খাদ আছে কম, তাই তো? তো এই স্বর্ণ মাটি থেকে তুলে একটা প্রসেস করে তারপরে সেটা গহনা বানায় আমাদের ব্যবহার উপযোগী করা হয়। তো এই স্বর্ণ কোথা থেকে পাওয়া গেছে? প্রকৃতি থেকেই তো। সেটা বলছে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে অধিকতর ব্যবহার উপযোগী করা হয়। বিভিন্ন উপকরণের সমন্বয় সাধনের মাধ্যমে বস্তুগত দ্রব্য বা সেবার উপযোগ বৃদ্ধি বা সৃষ্টি করা হয়। তো বিভিন্ন উপকরণের সমন্বয় সাধনের মাধ্যমেই তো নতুন উপযোগ সৃষ্টি করা হয়। তার মানে উৎপাদন প্রক্রিয়াটা পরিচালনা করা হয়। উৎপাদন কি একা একা চলতে পারে? উত্তর হচ্ছে না। তো উৎপাদন কিন্তু একা একা চলতে পারে না। উৎপাদন পরিচালনা করার জন্য উৎপাদনের কতগুলো উপকরণের দরকার হয়, আমরা একটু পরেই দেখব যে উৎপাদনের কি কি উপকরণ লাগে। তুমি নরমালি চিন্তা করো যে তুমি একটা কাঠ থেকে টেবিল তৈরি করবা। কাঠ থেকে টেবিল তৈরি করা, এটা তো এক ধরনের উৎপাদন। কারণ কি? আমি কাঠের থেকে যখন টেবিল তৈরি করতেছি তখন আমার উপযোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা একটা নতুন উপযোগ সৃষ্টি করতেছে। কাঠের অভাব পূরণ করার ক্ষমতা, টেবিলের অভাব পূরণ করার ক্ষমতা আলাদা, তার মানে নতুন একটা উপযোগ তৈরি হচ্ছে। কাঠ থেকে টেবিল তৈরি করার জন্য কি দরকার? তোমার একটা স্পেস ভাড়া নেওয়া দরকার, সেখানে তোমার কিছু মেশিনারিজ দরকার, লেবার দরকার। হ্যাঁ, তো এইটাই বলছে যে বিভিন্ন উপকরণের সমন্বয় সাধনের মাধ্যমে, তার মানে লেবার, ওই এরিয়া, হ্যাঁ, মেশিনারিজ, এগুলোর মধ্যে সমন্বয় সাধন করলেই তুমি উৎপাদনটা করতে পারবা, ঠিক আছে? তারপর কি? এখানে দেখো এরকম ভাবে নানান রকম তোমার বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা তোমার রিডিং পড়লেই পারবা। এইটা তোমার মুখস্থ করার দরকার নেই, 3-4টা জাস্ট মাথায় রাখবা আর একবার রিডিং পড়ে নিলেই হয়ে যাবে। এরপরে দেখো উৎপাদনের উপকরণ, যেটা বলতেছিলাম যে একটা উৎপাদন প্রক্রিয়া চালাতে কি কি জিনিসের দরকার হয়। এই যে কি কি জিনিসের দরকার হয় এইগুলাকেই বলা হচ্ছে উৎপাদনের উপকরণ। তো উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, ঠিক আছে? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, এই 4টা হচ্ছে উৎপাদনের উপকরণ। এর মধ্যে সংগঠন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ, ঠিক আছে? তো এখন আসো যে আমরা এখানে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আর বিস্তারিত পড়বো না, এগুলোর বৈশিষ্ট্য পড়বো না। এগুলা তোমরা নিজেরা পড়লেই বুঝে নিতে পারবা। জাস্ট ভূমি নিয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে, এই জন্য আমরা এটা একটু পড়ি। ভূমি মানে আমরা কি চিন্তা করি? ভূমি মানে আমরা চিন্তা করি শুধুমাত্র জমি বা সারফেস বা ল্যান্ডকে চিন্তা করি। কিন্তু ইকোনমিক্সে উৎপাদনের উপকরণ যে ভূমিটার কথা আমরা বলতেছি, এই ভূমি মানে কেবল জমি বা ল্যান্ড বা সারফেস না, প্রকৃতি প্রদত্ত যে কোনো বস্তু যেটা আমাদের উৎপাদন কার্যে সহায়তা করে সেটাই হচ্ছে ভূমি। তার মানে প্রকৃতি প্রদত্ত যেসব বস্তু মানুষের নিয়ন্ত্রণাধীন থেকে অথবা মালিকানায় থেকে বাড়তি আয়ে সহায়তা করে
বা বাড়তি আয় করতে সাহায্য করে, সেগুলাই হচ্ছে ভূমি। তার মানে সোজা কথা, প্রকৃতি প্রদত্ত যে সকল দ্রব্য আমরা উৎপাদন কাজে ব্যবহার করি সবকিছুই ভূমি। যেমন গাছ, ঠিক আছে, গাছ থেকে আমরা কাঠ পাই, সেই কাঠ থেকে ফার্নিচার তৈরি করি। তার মানে এই উৎপাদন প্রক্রিয়ায় ভূমি হচ্ছে, এই যে টেবিল তৈরি করতেছি, এই টেবিল তৈরির উৎপাদন প্রক্রিয়ায় ভূমি হচ্ছে গাছ। ঠিক আছে, আমি কি করতেছি, নদীর পানি বিশুদ্ধ করে টেবিল মানে তোমার হচ্ছে বোতলে ভরতেছি, ভরে ভরে মাম পানি হিসেবে বিক্রি করতেছি। তার মানে এই উৎপাদন প্রক্রিয়ায় ভূমি হচ্ছে নদীর পানি। ঠিক আছে, তো তার মানে ভূমি মানে শুধু ল্যান্ড বা সারফেস না, প্রকৃতি প্রদত্ত যেসব বস্তু আমার উৎপাদন প্রক্রিয়া আমি ব্যবহার করি সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই যে এখানে বলছে অর্থনীতিতে ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, উর্বর শক্তি, হ্যান ত্যান, এই সেই, এগুলো সব প্রাকৃতিক সম্পদকে বোঝানো হয়। মানে যেসব প্রাকৃতিক সম্পদ উৎপাদন প্রক্রিয়ায় আমাকে সাহায্য করে বা ব্যবহার করা হয়, এই সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এখন আসো ভূমির যে বৈশিষ্ট্য বলা আছে এগুলো তোমরা নিজেরাই পারবা, যে ভূমি প্রকৃতির দান এবং ভূমির যোগান দাম নেই। ভূমির যোগান দাম নেই এটা আসলে পৃথিবীর প্রেক্ষিতে, অর্থাৎ এই যে পৃথিবীতে এত এত গাছ দেখতে পাই, এই গাছ আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কি কোনো অর্থ নিচ্ছে? নেন নাই। এখন তোমার জমিতে গাছ হইছে, তুমি আরেকজনের কাছে বিক্রি করতেছো, সেইটার যোগান দাম আছে। কিন্তু ভূমির যে যোগান দাম নেই, এই কথাটা বলা হয়েছে পৃথিবীর সাপেক্ষে, সৃষ্টিকর্তার, পৃথিবীর সকল মানুষ সাপেক্ষে বলা হয়েছে। সৃষ্টিকর্তাকে যোগান দেওয়ার জন্য কোনো দাম নিছে? নেয় নাই। তুমি নদী থেকে পানি সংগ্রহ করতেছো, করে বিশুদ্ধ করে তুমি বোতলে ভরে মাম পানি হিসেবে বিক্রি করতেছো। এখন এইটার জন্য কি গড় তোমার কাছ থেকে কোনো যোগান দাম নিছে? নেন নাই। এই সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে? মাসুম বলতেছে সাউন্ডের কি হলো? সাউন্ডের তো সমস্যা হওয়ার কথা না। সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে বলো তো? আর তোমরা মানে আমি কমেন্টে তোমাদের সাথে কথা বলবো, তোমরা বুঝছো কিনা একটা টপিক, এরকম নানান বিষয়ে কথা হবে। কিন্তু তোমরা কমেন্টে আমি যখন পড়াবো মাসুম, মানে আমরা অপ্রয়োজনীয় কথা না বলি, হ্যাঁ। আমাদের প্রয়োজনীয় কোনো ক্লাস সম্পর্কিত কোশ্চেন থাকলে তাইলে করব, এরপরে আমি যখন ক্লাসটা একটা টাইমে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো, এটা বুঝছো কিনা, কি বোঝো নাই, ঠিক আছে। তো তাহলে এরপরে দেখো, ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান সীমাবদ্ধ বলতে কি বোঝানো হয়? মনে করো যে ঢাকা, ঠিক আছে, ঢাকায় 500 একর জমি আছে। কত? 500 একর। তাহলে এই পাশে দাম, এই পাশে পরিমাণ। তো এখন ঢাকায় যে 500 একর মনে করো জমি আছে, তুমি 5 কোটি টাকা দাও এক কাঠা জমির জন্য, আর 10 লাখ টাকা দাও এক কাঠা জমির জন্য, ঢাকার জমির পরিমাণ কিন্তু 500 একরই থাকবে। তার মানে এইখানে এই যে প্রাকৃতিক সম্পদ বা জমি যেটাই বলো না কেন, এইটা কিনা কিন্তু তোমার এটার যোগানের পরিমাণ দামের সাথে সম্পর্কিত না। তুমি দাম অনেক বেশি দিলেও এটা বেশি পরিমাণে বাজারে আনা সম্ভব না, আবার দাম কম দিলেও ওইটা আসলে তোমার প্রকৃতিতে বা বাজারে ওই পরিমাণই থাকবে। কেমন ব্যাপারটা? মনে করো এইটা হচ্ছে তোমার ভূমির যোগান রেখা, কি ঢাকা শহরের। ঢাকা শহরে জমির পরিমাণ কত? 500 একর। এখন এই ঢাকা শহরে তুমি প্রত্যেক কাঠা জমির দাম 2 লক্ষ টাকা দাও, তাহলেও এই যোগানের পরিমাণ 500 একর। তুমি যদি 1 কোটি টাকাও দাও প্রতি কাঠা জমির দাম, তাহলেও কিন্তু এখানে যোগানের পরিমাণ ওই 500 একরই হবে। অর্থাৎ তুমি 1 কোটি টাকার জায়গায় 5 কোটি টাকা দিলেও ঢাকার জমির পরিমাণ বাড়ানো সম্ভব না। এটা জমি দিয়ে বললাম, যে কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ প্রাকৃতিক সম্পদ একটা নির্দিষ্ট পরিমাণে প্রকৃতিতে থাকে। আমরা হয়তো সেই পরিমাণটা এক্স্যাক্টলি কত জানি না, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পরিমাণেই আছে। ঠিক আছে, এরপরে আরো বেশ কিছু কথাবার্তা আছে, এগুলো তোমরা রিডিং করলেই বুঝবা। এরপরে আসে শ্রম। ঠিক আছে, শ্রম কি বলছে? দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক কর্ম প্রচেষ্টাকে শারীরিক ও মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে। তার মানে আমাদের যে শারীরিক এবং মানসিক শ্রম আমরা যে দেই, সেটাকে একত্রেই আসলে শ্রম বলা হচ্ছে। ঠিক আছে, তো শ্রমের আবার কিছু বৈশিষ্ট্য বলা আছে।
এটা তোমরা নিজেরা পড়ে নিলেই পারবা। এরপরে আসে হচ্ছে মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে মানুষের উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত দ্রব্য বা সেবার একটা অংশ, যেটা কিনা পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করা হয়। দেখো কি বলছে, অর্থনীতিতে মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদ বা বস্তুর সেই অংশ যা পরবর্তী উৎপাদন কাজে নিয়োজিত হয়। কেমন ব্যাপারটা? মনে করো একটা ফ্যাক্টরি, ঠিক আছে, সেই ফ্যাক্টরিতে মেশিন তৈরি করা হয়। কি মেশিন? ব্রেড তৈরি করার মেশিন তৈরি হয়, ঠিক আছে। একটা ফ্যাক্টরি, সেইখানে বেকারিতে যে মেশিনগুলো ব্যবহার করে সেরকম একটা মেশিন তৈরি করা হলো, ঠিক আছে। এই যে মেশিনগুলো তৈরি করা হচ্ছে, সেইটা নিয়ে গিয়ে আবার কি বেকারিতে বিস্কিট পাউরুটি তৈরিতে ব্যবহার করা হবে না? তো তার মানে এই যে বিস্কিট বা পাউরুটি তৈরি করার যে মেশিন, এই মেশিনটা তো একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎপাদিত হয়ে আসছে, এবং সে আবার নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। তো উৎপাদন ব্যাপারটা আসলে সেটাই বলতেছে যে অর্থনীতিতে মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদ বা বস্তুর সেই অংশ, ওই যে মেশিনারিজটা যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত হচ্ছে, হ্যাঁ, যা পরবর্তীতে উৎপাদন কাজে নিয়োজিত করা হয়। এরপরে মূলধনের এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা তোমরা রিডিং পড়বা। এগুলা কিন্তু মূলধনের বৈশিষ্ট্য লিখো, শ্রমের বৈশিষ্ট্য লিখো, এগুলা কিন্তু পরীক্ষাতে আসে না। এইখানে যেগুলো আসে এই বৈশিষ্ট্য থেকে কিছু এমসিকিউ আসে, তোমরা দেখো এগুলা পড়লেই পারবা যে মূলধন উৎপাদন কাজে নিয়োজিত বলে তা উৎপাদনশীল, মানে মূলধন কি করতেছে? উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত হয়ে কিছু না কিছু উৎপাদন করতেছে, এই জন্য এটাকে উৎপাদনশীল বলছে, ঠিক আছে। এরপরে কি? অতীত উৎপাদনের ফসলই হলো বর্তমান মূলধন। বর্তমান মূলধনটা কি? ওই যে বেকারিতে যে মেশিনারিজ ব্যবহার করছি সেইটাকে মূলধন বলতেছে, তাই তো? সেটা কি অতীতে কোনো একটা উৎপাদন প্রক্রিয়ার ফসল না? সেটাই বলছে যে অতীত উৎপাদনের ফসলই হলো বর্তমান মূলধন। মূলধন সঞ্চয়ের ফল। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে আমরা মূলধনের যে সংজ্ঞাটা পড়লাম, অতীত মানে কি? অর্থনীতিতে মূলধন হলো মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদ, সম্পদের সেই অংশ যে পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করা হয় বা পরবর্তী উৎপাদন কাজে নিয়োজিত হয়। এই ডেফিনেশনটা অনেক আগের, ঠিক আছে। এইখানে দেখো অর্থ বা টাকাকে কিন্তু সরাসরি মূলধন বলা হচ্ছে না, ক্যাপিটাল বলা হচ্ছে না। কিন্তু এখন মডার্ন ইকোনমিক্সে আমরা ব্যবসায় যে নতুন করে টাকা দেই, ব্যবসায় যে নতুন করে টাকা বিনিয়োগ করি, সেইটাকেও মূলধন বলা হয়। কিন্তু এইখানে যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা অনেক পুরাতন, ঠিক আছে। এরপরে কি? সংগঠন, ঠিক আছে। সংগঠন বলতে কি বলতেছে? অর্গানাইজেশন। এটার মানে কি? মানে হচ্ছে এই যে ভূমি, শ্রম, মূলধন এদের মধ্যে সমন্বয় সাধন করে যে যে উৎপাদন কার্য পরিচালনা করে সেটাকেই বলা হচ্ছে সংগঠন। তার মানে তুমি ব্যবসায়ী বলতে পারো, তাকে এন্টারপ্রেনার বলতে পারো, ঠিক আছে। যে যারা উদ্যোক্তা কি করে, তারা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে সে উৎপাদন কার্যটা পরিচালনা করে। সেটা কি বলছে? যে উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন সংগ্রহ, সমন্বয় সাধন, উৎপাদন কার্য পরিচালনা করার প্রক্রিয়াকে সংগঠন বলে। এই যে তোমার মানে ধরো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, এখন এই গার্মেন্টস ফ্যাক্টরিতে উৎপাদন কার্য পরিচালনার জন্য কি লাগবে? একটা বিল্ডিং লাগবে, সেখানে মেশিনারিজ লাগবে, বিদ্যুতের কানেকশন লাগবে, সেখানে শ্রমিক ভাড়া করতে হবে, কাঁচামাল দিতে হবে, এইগুলা দিয়ে তারপর উৎপাদন কার্য পরিচালনা করবে। এই যে সকল উৎপাদনের উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সংগঠন, ঠিক আছে। আর এই উৎপাদন কার্য পরিচালনা করে যে ব্যক্তি, যে পার্সন, তাকে বলা হচ্ছে সংগঠক বা উদ্যোক্তা, ঠিক আছে। এই সংগঠনেরও আবার কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তো আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ালাম, যে উৎপাদন কাকে বলে? উৎপাদন মানে হচ্ছে কোনো দ্রব্য বা সেবার উপযোগ বৃদ্ধি বা নতুন উপযোগ সৃষ্টি। আর উৎপাদনের উপকরণ পড়লাম চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখানে ভূমিটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, আর প্রত্যেকটা যে বৈশিষ্ট্য রিডিং পড়বো ওটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য লাগবে না ওভাবে। তো এখন আমাকে বলো, যতটুকু পড়াইছি এটা বুঝছো কিনা? এটা বুঝে থাকলে তাহলে আমরা নেক্সটে আগাবো, ঠিক আছে। এই পড়া কি বোঝা গেল?
বলো। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। আচ্ছা, তোমরা কি অপেক্ষক বোঝো? আমরা এখন পড়ব উৎপাদন অপেক্ষক। অপেক্ষকের ইংলিশ কি? ফাংশন। আচ্ছা, তোমরা কি অপেক্ষক বোঝো? আচ্ছা, অলরেডি ওই যে তৃষা বলেছে ক্লিয়ার, তিশা ক্লিয়ার বলেছে, মাইশা বলছে যে না ও বুঝে না, রাইসা বলছে যে জি ভাইয়া রাইসা বুঝে। আচ্ছা, অনেকেই হয়তো নাও বুঝতে পারো। আমরা একটু ফাংশন জিনিসটা কি বলি সেটা হচ্ছে, তোমরা রণজিৎ কুমার নাথের বইয়ে যখন উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করা হয়েছে যে অংশে, সেখানে দেখবে একটা জিনিস লেখা এরকম যে y is equal to f of ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এরকম একটা আলোচনা করা আছে। তো এই যে এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদন, উৎপাদনের পরিমাণ, বা এটাকে মোট উৎপাদনও বলা যেতে পারে। মোট উৎপাদনও বলা যেতে পারে। তো কি বলছে, মোট উৎপাদন ইজ আ ফাংশন অফ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এইটার মানে কি দেখো, ছোটবেলায় কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় আসলে নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা ছোটবেলায় এভাবে বুঝতে পারি নাই। ফাংশন জিনিসটা আমরা কম বুঝি। ধরো এরকম আমরা সমীকরণ পড়ছি না, y is equal to 2x plus 10, এরকম কিন্তু আমরা সমীকরণ পড়ছি। এই সমীকরণটাতে তোমরা কোনটা স্বাধীন চলক আর কোনটা অধীন চলক বলতে পারবা? y is equal to 2x plus 10, এইখানে x টা হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। তো দেখো, স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে এখানে x, অর্থাৎ যার মান অন্য কারো মানের উপরে নির্ভর করে না, যার মান আমি ইচ্ছা মতো বসাতে পারি। এখানে এই সমীকরণে x এর মান কিন্তু 1 2 3 4 ইচ্ছা মতো বসানো যায়, এবং x এর মান কত বসাচ্ছি তার উপর নির্ভর করে কিন্তু y এর মান বের হয়, অর্থাৎ y এর মানটা x এর মানের উপরে নির্ভরশীল। এই জন্য y কে বলা হচ্ছে অধীন চলক, x কে বলা হচ্ছে স্বাধীন চলক। তোমরা যখন ক্লাস 8-9-এ লেখচিত্র তৈরি করছিলা, লেখচিত্র আঁকতা, তখন কিন্তু এরকম একটা সমীকরণ দেওয়া থাকতো। সেটার লেখচিত্রে তুমি কি করতা, x এর মান ইচ্ছা মতো তুমি 1 2 3 এভাবে বসাতা, এবং তার উপরে নির্ভর করে y এর মান পেতে। মনে আছে? এই যে এখানে এরকম x এর মান বসাতা আর y এর মান কিন্তু তোমরা পেতে। এরকম মনে করো x এর মান 1, এখানে যদি 1 বসাই, তাহলে x এর মান 1 বসালে 2 গুণন 1, 2 যোগ 10 12 হচ্ছে। x এর মান 2 বসালে 2 গুণন 2 4, 10 যোগ করলে 14, এইভাবে কিন্তু আমরা করছিলাম। তো তার মানে কি, x এর মান আমি ইচ্ছা মতো বসাতে পারি, এইটার পরে আমি এইটার উপর নির্ভর করে y এর মানটা পাই। তো তার মানে x হচ্ছে স্বাধীন চলক, x এর মান ইচ্ছা মতো বসানো যায়, y এর মান তার উপরে নির্ভর করে। এখন এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটার যদি আমি ফাংশনাল ফর্ম লিখি, এই ইকুয়েশনটার যদি আমি এখন ফাংশনাল ফর্মটা লিখি, ইকুয়েশনটা ফাংশনাল ফর্ম লিখতে হবে y is ফাংশন অফ x। এই কথাটার মানে কি, এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে অনেক দেখে আসছি, এটা আমরা অনেক সময় বুঝি না। এইটার মানে হলো y এর মান x এর মানের উপরে নির্ভরশীল। মানে এই ফাংশনাল ফর্মটা আমাকে বলতেছে y is a function of x,
মানে ওয়াই এর মান এক্স এর মানের উপর নির্ভর করতেছে। আমরা এখানে তাই তো দেখতেছি, ওয়াই এর মান এক্স এর মানের উপরে নির্ভর করে। এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান হয় 2 গুণন 2 4 আর 10 যোগ করলে 14। ওয়াই এর মান যদি 3 বসাও, সরি এক্স এর মান যদি 3 বসাও, ওয়াই এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওয়াই এর মানটা এক্স এর মানের উপর নির্ভর করতেছে। এখন সিমিলারলি আমি যদি লিখি y is equal to 2x plus 5z plus 10, তো তাহলে এখন এইটার ফাংশনাল ফর্ম কি হবে তোমরা নিজেরাই বলো তো। এই যে y is equal to 2x plus 5z plus 10, এইটার ফাংশনাল ফর্ম যদি আমি লিখি কেমন হবে? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অধীন চলক কোনটা? y। আর স্বাধীন চলক কোনটা? এখানে স্বাধীন চলক x এবং z, মানে x এবং z এর মানের উপরে y এর মান ডিপেন্ড করতেছে। তাহলে এইটার যদি আমি ফাংশনাল ফর্মটা লিখি তাহলে কি হবে? y is a function of x, z। তার মানে y এর মান x এবং z এর মানের উপরে নির্ভরশীল, সেই কথাটাই বলতেছে। ঠিক আছে, এই ফাংশনাল ফর্মটা লেখা বুঝছো? তো তাহলে এইখানে দেখো, ওই যে তোমাদের উৎপাদনের উপকরণের শুরুতেই লেখা আছে y is a function of ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এটার মানে কি? y মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদন। এইখানে বলা হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বা মোট উৎপাদন কার কার উপর নির্ভরশীল? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাই তো, আমার কোনো একটা গার্মেন্টসে কি পরিমাণ দ্রব্য উৎপাদন হবে বা মোট উৎপাদন হবে, এটা কিসের উপর নির্ভর করে? আমি কি পরিমাণ মূলধন নিয়োগ করতেছি, কি পরিমাণ কাঁচামাল দিচ্ছি তার উপরে না। তার মানে মোট উৎপাদন এখানে একটা অধীন চলক, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই অধীন চলক মানে এ নিজে নিজে কোনো কিছু ঠিক করতে পারে না। মোট উৎপাদন নির্ভর করে কার উপরে? নির্ভর করে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের উপর। এই জন্য বলতেছে y is a function of ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই হচ্ছে তোমার ফাংশনাল ফর্মের কাহিনী। তো এখন তোমাদের পরীক্ষায় তো আসবে এইখানে আমরা এইটা কি আঁকছি, এটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। এই যে যেটা লিখছি না, এটা কিন্তু উৎপাদন অপেক্ষক বা তোমার প্রোডাকশন ফাংশন। হ্যাঁ, উৎপাদন অপেক্ষকের বাংলা মানে ইংলিশ হচ্ছে উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, এইটার ইংলিশ কি? প্রোডাকশন ফাংশন। তো উৎপাদন অপেক্ষক কিভাবে লেখে এটা তো তোমরা দেখছো, কিন্তু এটা ডেফিনেশন তোমাদের জানা দরকার। হ্যাঁ, অপেক্ষকের ডেফিনেশনটা আগে আমরা জানি, তারপরে উৎপাদন অপেক্ষকটাও দেখব। অপেক্ষক কাকে বলে? স্বাধীন চলক ও অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। কি বলতেছে? স্বাধীন চলক ও অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। একটা অপেক্ষক আমরা লিখি y is a function of, ওই যে লিখছিলাম x, z। তার মানে এখানে y এর মান x এবং z এর মানের উপরে নির্ভর করতেছে। তো এখানে y কি? y হচ্ছে সেই অধীন চলক, অধীন চলক। আর এখানে x এবং z এই দুইটা কি? এই দুইটা স্বাধীন চলক। তো স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে কি নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। ঠিক আছে, এটা হলো ইন জেনারেল অপেক্ষকের সংজ্ঞা। তো তাহলে উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা কি হবে?
খুবই সহজ, ওখান থেকেই আমরা আসি। তাহলে ওখানে ছিল স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। আর এখানে উৎপাদন অপেক্ষক। তাহলে কি এখানে তোমার স্বাধীন চলক কোনটা? ওই যে উৎপাদন অপেক্ষক যে আমরা আঁকছিলাম, এখানে স্বাধীন চলক হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, মানে উৎপাদনের উপকরণগুলা স্বাধীন চলক। কেন? এই যে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম বা মূলধন আমি কতটুকু ব্যবহার করব, এটা আমার উৎপাদক হিসেবে আমার ইচ্ছার উপরে নির্ভর করতেছে। আর সেইটার উপর নির্ভর করে মোট উৎপাদন কতখানি হবে সেটা ঠিক হচ্ছে। তো তাহলে আমি কি লিখতে পারি যে মোট উৎপাদন ও উৎপাদনের উপকরণ সমূহের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে উৎপাদন অপেক্ষক বলে। তার মানে দেখো এখানে অধীন চলক কোনটা? মোট উৎপাদন, যে নির্ভর করতেছে কার উপর? উৎপাদনের উপকরণ সময়ের উপর। তো আগেরটাই লিখছিলাম স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। এটা একটা ইন জেনারেল ধারণা। এখন যদি বলো উৎপাদন অপেক্ষক, তাহলে উৎপাদন প্রক্রিয়ায় কোনটা স্বাধীন চলক আর কোনটা অধীন চলক, বা কোনগুলা স্বাধীন চলক কোনগুলো অধীন চলক, এটা ঠিক করতে হবে। তো আমি ওইটাই ঠিক করছি, মোট উৎপাদন এবং উৎপাদনের উপকরণ সমূহের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে উৎপাদন অপেক্ষক বলে। একটা উৎপাদন অপেক্ষক আমরা লিখছিলাম y is equal to f of land, তারপরে তোমার লেবার, ক্যাপিটাল, আর কি অর্গানাইজেশন, এইগুলা। তার মানে এখানে কি বলতেছে যে মোট উৎপাদন আমার উৎপাদনের উপকরণ সমূহের উপরে নির্ভর করতেছে। মোট উৎপাদনের পরিমাণ কার কার উপর নির্ভর করে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশনের উপরে। এইটা হচ্ছে উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা। আর উৎপাদন অপেক্ষক দেখতে কেমন? এই যে উৎপাদন অপেক্ষক দেখতে এমন, ঠিক আছে? তো এইগুলাকে আবার শর্টেও লেখা যায়। y is equal to মনে করো উৎপাদনের উপকরণ মনে করো দুইটা, হ্যাঁ, লেবার আর ক্যাপিটাল। তাহলে লেবার আর ক্যাপিটাল, এল দ্বারা লেবার, কে দ্বারা ক্যাপিটাল, আমরা লিখতে পারি চাইলে। এখানে উৎপাদনের উপকরণ দুইটা, এই দুইটা উৎপাদনের উপকরণের উপরে মোট উৎপাদন নির্ভর করতেছে। এই তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, ঘুমায় যাও নাই তো? এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে বুঝছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? প্লিজ নতুন যারা, কোনো ধরনের কোশ্চেন করতে লজ্জা করবা না, যত সিলি কোশ্চেনই হোক, তুমি জানো না এই জন্য শিখতে আসছো। অন্য বন্ধুরা কি মনে করবে, হায় হায় মান সম্মান চলে যাবে, এইরকম যদি ধারণা তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু শিখতে পারবা না। সো আমাকে কমেন্টে জানাও। এই যে এখন তোমাদের টাইম দিচ্ছি, ঠিক আছে? এখন তোমরা প্রয়োজনীয় যে কথা আছে সেগুলা বলতে পারো। এখন আমি তোমাদের কমেন্ট দেখব, আর যখন পড়াই তখন অপ্রয়োজনীয় কমেন্ট না করাই ভালো। তো বলো তোমরা ক্লিয়ার? এই নতুন যারা স্টুডেন্ট আছো তারা আইডিয়াগুলা ক্লিয়ার হইছো কিনা বলো। এই যে তানভীর বলছে ও ক্লিয়ার, বিবেক দে বলছে বুঝছি, আফরিন বলছে আছি ভাইয়া বুঝেছি। ভেরি গুড, ভেরি গুড। সামিয়া সাদাফ মাইশা, জি ভাইয়া। মাইশা রহমান, হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার। দেখছো দুইটা মাইশা পাওয়া গেছে, একটা মাইশা রহমান আর একটা সাদিয়া সাদাফ মাইশা। দুজনের স্পেলিং আবার আলাদা, একটা হচ্ছে মাইশা আর একটা MAI মাই SH শাহ, তাই তো? মানে দুইটা শাহ ঠিক আছে কিন্তু মায়ের স্পেলিং আলাদা। লেবার আর অর্গানাইজেশন বাদ দেই নাই, এইখানে এরকম একটা আমরা উৎপাদন প্রক্রিয়া চিন্তা করছি যেখানে লেবার আর ক্যাপিটাল আছে।
দ্যাটস ইট। চারটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, এটা উৎপাদন প্রক্রিয়া কেমন হবে তার উপরে নির্ভর করতেছে। হ্যাঁ, চাঁদনি খাতুন বলছে যে ভাইয়া কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট যদি বলে দিতেন। তোমার পরীক্ষার সিলেবাসে কোন অধ্যায় আছে এটা তো আমি জানি না ভাইয়া, জানলে বলে দিতে পারতাম। তো এখন আসো, তো উৎপাদন অপেক্ষক এই যে বলা আছে এখানে সেইগুলাই উৎপাদনের। এখন আসো যে সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক দুই প্রকার, ঠিক আছে? সময়ের ভিত্তিতে সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক দুই প্রকার। উৎপাদন অপেক্ষক দেখতে কেমন জিনিসটা, এই যে আমরা একটু আগেই দেখলাম y = f অফ লেবার আর ক্যাপিটাল, ঠিক আছে? এটা একটা উৎপাদন অপেক্ষক। তো এখন আসো যে সময়ের ভিত্তিতে তো উৎপাদন অপেক্ষক কয় প্রকার? দুই প্রকার। একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ একটা শর্ট রান প্রোডাকশন ফাংশন, একটা লং রান প্রোডাকশন ফাংশন, ঠিক আছে? আর একটা লং রান প্রোডাকশন ফাংশন। এখন এগুলোর ডেফিনেশন আমরা দেখব। তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা শর্ট রান প্রোডাকশন ফাংশন, এইটার মানে আসলে স্বল্পকাল মানে কিন্তু কোনো সময়কে বোঝায় না। অনেক বইয়ে দেখবে লেখা আছে যে সাধারণত 12 মাসের কম সময়কে শর্ট রান আর 12 মাসের বেশি সময়কে লং রান বলা হয়। কিন্তু এই 12 মাসের কম সময় বা 12 মাসের বেশি সময় এইটাই আসলে ইকোনমিক্সের কিছু যায় আসে না। সো এই জিনিসটা তোমাদের এমসিকিউ এ যদি লাগে কখনো লাগাবো, ইটস এ পোর থিং। ইকোনমিক্সে শর্ট রান লং রানের আইডিয়াটাই বলতেছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। আবারও বলি, যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। অন্তত পক্ষে একটা উপকরণের মধ্যে কি হইতে পারে? সেটা ভূমি হতে পারে, মূলধন হতে পারে, হ্যাঁ, শ্রম হতে পারে, যে কোনো একটা উপকরণ স্থির থাকা লাগবে। কেমন? মনে করো মানে তুমি এক খণ্ড জমিতে কৃষি কাজ করতেছো, ঠিক আছে? এখন এই কৃষি জমিতে তুমি আস্তে আস্তে কি করতেছো? শ্রমিক 10 জন ব্যবহার করতে, এরপরে তুমি 15 জন করলা ব্যবহার, এরপরে তুমি বাড়ায় 20 জন করলা। এখন এই যে তুমি এক খণ্ড জমি, এই জমিতে তুমি লেবার বাড়াচ্ছ, এটা একটা স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া হবে। কেন স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া? কারণ এইখানে অন্তত পক্ষে একটা উপকরণ স্থির আছে। কোন উপকরণটা স্থির আছে? জমির পরিমাণ, ঠিক আছে? এই যে ল্যান্ড, এই ল্যান্ডটা তুমি 1 বিঘাই রাখছো, 1 বিঘা জমিতে চাষ করতেছিলে, 1 বিঘাই রাখছো। একবার 5 জন লেবার কাজে লাগাইছো, পরের সিজনে 10 জন লাগাইছো, তারপরের সিজনে 20 জন লাগাইছো। তো তার মানে দেখো এইখানে উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির আছে। উৎপাদনের একাধিক উপকরণ স্থির থাকতে পারে, কিন্তু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হতে গেলে তার একটা উপকরণ অ্যাটলিস্ট স্থির থাকাই লাগবে। তাহলে কি বলতেছি? যে যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটি উপকরণ স্থির থাকে, স্থির মানে হচ্ছে ফিক্সড, ঠিক আছে?
তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো এখানে দেখো অন্ততপক্ষে একটা উপকরণ স্থির, স্থির মানে ফিক্সড। তো আমরা যদি একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এটার ফাংশনাল ফর্ম লিখি তাহলে এভাবে লেখা যেতে পারে y = f অফ লেবার ক্যাপিটাল। মনে করো ক্যাপিটালের উপরে বার দিলাম, এই যে উপরে যে টানটা দিছে এটাকে বলতেছে বার। এইটার মানে এই উৎপাদন প্রক্রিয়াতে ক্যাপিটাল স্থির, লেবার পরিবর্তনশীল। দেখছো y ইজ আ ফাংশন অফ, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে মোট উৎপাদন, ওয়াইটা হলো এখানে কিন্তু মোট উৎপাদন, ওয়াইটা হচ্ছে মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদনের পরিমাণ কার কার উপর নির্ভরশীল, লেবার আর ক্যাপিটালের উপরে। কিন্তু এখানে ক্যাপিটালের উপরে বার দেওয়া, টান দেওয়া মানে এটাকে বলতেছি বার, তার মানে ক্যাপিটাল স্থির। তো আমি কি বলছি, যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটি উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। তার মানে এটা হলো স্থির উপকরণ এটা, আর লেবারটা পরিবর্তনশীল উপকরণ। তার মানে স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়ায় আমার কিন্তু স্থির উপকরণও থাকে, স্থির উপকরণও থাকবে, আবার সাথে প্লাস পরিবর্তনশীল উপকরণও কিন্তু থাকে। সাথে কিন্তু পরিবর্তনশীল উপকরণও থাকে। এই যে এটা স্থির উপকরণ, এটা পরিবর্তনশীল উপকরণ। এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের আইডিয়াটা কি তোমরা বুঝতে পারছো বলো তো, এই কমেন্টে জানাও। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের যে ডেফিনেশনটা তোমাদেরকে দিলাম এটা কি তোমরা বুঝতে পারছো? কমেন্টে জানাও। এই নতুন যারা আছো তোমরা আরেকটু বেশি করে রেসপন্স করবা, মানে তোমরা কি বুঝতেছো পড়া না বুঝতেছো না, এটা তো আমাকে বুঝতে হবে নাকি। দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের আমরা যদি একটা চিত্র আঁকাতে চাই সেটাও কিন্তু আমরা পারবো। দেখো ধরো তোমাকে বললো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক চিত্রের মাধ্যমে দেখাও। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যদি চিত্রের মাধ্যমে দেখাতে হয়, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক চিন্তা করি y ইজ আ ফাংশন অফ লেবার আর ক্যাপিটাল। মনে করলাম ক্যাপিটালের উপরে বার, তার মানে লেবার আমি বাড়াবো, এবং এইটা আমি কিভাবে করতে পারি, এই যে এই পাশে দিচ্ছি আমি হচ্ছে টিপি মানে টোটাল প্রোডাকশন, ঠিক আছে, বা মোট উৎপাদন। মোট উৎপাদন আর এই পাশে হচ্ছে লেবার আর ক্যাপিটাল, তার মধ্যে আবার কি ক্যাপিটাল স্থির, তার মানে শুধু লেবার বাড়াচ্ছি, ঠিক আছে। এইখানে লেবার বাড়াচ্ছি আমি, এখানে কি দেখতেছি ওয়াই অক্ষে দিচ্ছি মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন, আর এক্স অক্ষে কি দিচ্ছি লেবারের পরিমাণ, আর ক্যাপিটালের পরিমাণ তো স্থির। তাহলে লেবারের পরিমাণ দিচ্ছি, দেওয়ার পরে দেখো এই মনে করো এইটা কি, এটা মোট উৎপাদন রেখা বা টোটাল প্রোডাকশন কার্ভ। চিত্র মোট উৎপাদন রেখা, ঠিক আছে। তো তাহলে এইটা একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র। এটা কি, এটা একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র। কিভাবে বুঝলাম, এই যে এখানে উৎপাদনের উপকরণ ক্যাপিটাল স্থির, তাহলে অন্ততপক্ষে একটা স্থির উপকরণ আছে, সো এটা স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া, ঠিক আছে। তো এখন আমরা যদি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক চিন্তা করি তাহলে কি, আচ্ছা ইশরাত জেরিন
বলছো যে ভাইয়া আবার একটু বুঝান, কোন জায়গাটা বুঝো নাই বলো তো ইশরাত, কোন জায়গাটা বুঝো নাই বলো। এই যে এই চিত্রের এই জায়গাটা, নাকি একদম এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের প্রথম থেকে বুঝো নাই? ইশরাত বলো তো কোন জায়গাটা বুঝো নাই? তো তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আমি কি বলছি, যে উৎপাদন প্রক্রিয়া উদাহরণের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এখন চিত্রটার কথা বলছো তাই তো, তাহলে কি বলছি আমরা, বলছি এখানে বলছি যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক চিত্রের মাধ্যমে দেখাও। তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আমি একটা লিখলাম যেখানে y ইজ আ ফাংশন অফ লেবার এন্ড ক্যাপিটাল। তার মানে এইখানে তোমার মোট উৎপাদন, এই যে মোট উৎপাদন, এটা কি টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, মোট উৎপাদন কার কার উপর নির্ভর করতেছে, লেবার আর ক্যাপিটালের উপর, কিন্তু ক্যাপিটাল আবার স্থির, তার মানে লেবারের উপরেই মূল কথা নির্ভর করতেছে। তো আমি কি করলাম, ওয়াই অক্ষে দিলাম টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, যেটা ওয়াই দ্বারা প্রকাশ করছি, এখানে টিপি লেখছি, টোটাল প্রোডাকশন একই জিনিস, মূলত এটা ওয়াই এর প্রতিনিধিত্ব করতেছে, মানে মোট উৎপাদন। আর এক্স অক্ষে দিছি হচ্ছে আমি লেবার আর ক্যাপিটালের পরিমাণ, অর্থাৎ এইখানে মূলধন আর শ্রমিকের পরিমাণ। তো এইখানে মূলধন যেহেতু স্থির, এই জন্য ওই তোমার হচ্ছে কে এর উপরে বার দিছি, কে দ্বারা বোঝানো হয় ক্যাপিটাল বা মূলধন, ঠিক আছে। এই কে দ্বারা কি বোঝায়, কে দ্বারা বোঝায় মূলধন বা ক্যাপিটাল, এটা স্থির। আর এখানে কি করতেছি, লেবারের পরিমাণ বাড়াচ্ছি, এবং এই গ্রাফটা আমাকে দেখাচ্ছে লেবারের পরিমাণ যদি বাড়াই আমার টোটাল প্রোডাকশন কতটুকু বাড়তেছে, ঠিক আছে। এই চিত্রটা আমরা সামনে গিয়ে আবারও দেখব, ঠিক আছে। তো এইখানে মনে করো এই যে লেবারের পরিমাণ মনে করো, যখন মনে করো এটা 20, তখন টোটাল প্রোডাকশন মনে করো 50, লেবারের পরিমাণ আরো বাড়ালাম 40 করলাম ধরো, টোটাল প্রোডাকশন ধরো 80 হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমি লেবারের পরিমাণ বাড়াচ্ছি, এইটার জন্য আমার টোটাল প্রোডাকশনে বা মোট উৎপাদনে কি পরিমাণ চেঞ্জ আসতেছে এই রেখাটা সেটাই আমাকে দেখাচ্ছে। এখন এটা একটা মোট উৎপাদন রেখা, ঠিক আছে, কিন্তু এটা একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র। কিভাবে বুঝলাম, উৎপাদনের উপকরণ এখানে ক্যাপিটাল, মানে এই যে কে, কে দ্বারা বোঝাচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের উপরে বার, তার মানে এটা স্থির। অর্থাৎ আমরা বলছি তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক সেটাই যেখানে উৎপাদনের অন্তত পক্ষে অ্যাটলিস্ট একটা উপকরণ স্থির থাকে, ঠিক আছে। মাসুম, দেখো তুমি তো আমাদের পুরাতন স্টুডেন্ট, তুমি কিন্তু জানো নর্মসটা, ঠিক আছে, তোমার কাছ থেকে এটা এক্সপেক্টেড না। ক্লাসটা যখন হচ্ছে, আমি যখন পড়াচ্ছি, ডিউরিং দ্যাট টাইম তোমার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না থাকলে কোশ্চেন করো না, আমি নর্মালি এটা কিন্তু দেখি না, মানে তোমাদের কমেন্ট। সো আমি যখন জিজ্ঞেস করবো যে পড়া বুঝতে পারছো কিনা, কোথায় বুঝো নাই, একটা সময় গিয়ে গল্পও করব, সেই সময় তুমি রেসপন্স করো, তাই না। আর তুমি হচ্ছে পায়োনিয়র 1.0 পেইড ব্যাচের স্টুডেন্ট, সো তোমাকে দেখে ওরা কিন্তু শিখবে। তো এখন আসো, তো এটা গেল স্বল্প, এই জেরিন তুমি কি বুঝতে পারছো, জেরিন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের চিত্রটা কি বুঝতে পারছো? এরপরে আসো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীনে কি বলছিলাম, উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে, তাই না। আর দীর্ঘকালে কি, দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। হ্যাঁ, দীর্ঘকালে কি হয়, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। স্বল্পকালে অন্তত একটা স্থির থাকতো, আর দীর্ঘকালে সবগুলা পরিবর্তনশীল হইতে হবে। হ্যাঁ, তাহলে কি বলতেছে, যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের
অন্তত পক্ষে আচ্ছা কি লিখতেছি দেখছো অবস্থা, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের যদি মানে উৎপাদন প্রক্রিয়ায় যে উপকরণগুলো ব্যবহার হবে সকল উপকরণ পরিবর্তন হইতে হবে, কোনোটা ফিক্স থাকা যাবে না, ঠিক আছে। তো এখন দীর্ঘকালীন একটা উৎপাদন অপেক্ষকের আমরা যদি তোমার লিখি, ফাংশনাল ফর্ম লিখি, তাহলে কি হবে, y = f অফ লেবার কমা ক্যাপিটাল। দেখো এইখানেরটা আগেরটার যে পার্থক্য কি, এখানে কোনোটার উপরেই বার নাই, তার মানে এইখানে উৎপাদনের উপকরণই দুইটা, একটা লেবার একটা ক্যাপিটাল, দুইটাই পরিবর্তন হচ্ছে। কোনোটার উপরে কি বার আছে? নাই কিন্তু। তার মানে এখানে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন হচ্ছে, সেই কথাটাই বলছে যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো দেখো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ থাকে না, স্থির উপকরণ থাকে না, সকল উপকরণ পরিবর্তনশীল। মানে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণও থাকে পরিবর্তনশীল উপকরণও থাকে, কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে কোনো স্থির উপকরণ থাকে না, সবগুলো উপকরণ পরিবর্তনশীল। সেই কথাটাই জাস্ট বললাম। তো এখন আসো আমরা উৎপাদন অপেক্ষক কি আমরা জানলাম। উৎপাদন অপেক্ষক সময়ের ভিত্তিতে দুই প্রকার, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, সেইটাও জানলাম। এখন এই যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে মনে করো y = f অফ লেবার আর ক্যাপিটাল। এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের যে কোনো একটা উপকরণ, ধরো এই যে লেবার, এই লেবারকে আমি যদি 10% বাড়াই তাহলে আমার এই যে ওয়াইটা কি, ওয়াইটা মোট উৎপাদন, ওয়াইটা হচ্ছে মোট উৎপাদন। এই মোট উৎপাদন আমি যদি লেবারকে 10% হারে বাড়াই, হ্যাঁ লেবারকে একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট পরিমাণে বাড়াই, তাহলে মোট উৎপাদন কি তার চেয়ে বেশি হারে বাড়বে, সমান নাকি কম হারে বাড়বে? আবার বলি, প্রশ্ন হচ্ছে এটা একটা দেখেই বুঝতেছি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কিভাবে বুঝলাম? কে এর উপরে বার, তার মানে ক্যাপিটাল স্থির। তো এখন এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে তোমার উৎপাদনের উপকরণ লেবারকে আমি 10% হারে বাড়ালাম, এখন এইটার কারণে মোট উৎপাদন সেটা কি 10% হারে বাড়বে, তার চেয়ে কম বাড়বে নাকি 10%-এর চেয়ে বেশি বাড়বে? এই যে মানে তোমার উৎপাদনের যে কোনো একটা উপকরণকে একটা নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন কি হারে পরিবর্তন হয় সেইটা দেখার জন্য আমরা কি বের করছি, উৎপাদন বিধি বা ল অফ প্রোডাকশন। আমরা এখন যেটা পড়বো যে কনসেপ্টটা সেটা হচ্ছে ল অফ প্রোডাকশন। তো উৎপাদন বিধি আমাদেরকে কি দেখায়? মাসুম, মানে তুমি যদি ফার্দার আর কমেন্ট করো তোমাকে কিন্তু এই ক্লাস থেকে আমি ব্যান করব, ঠিক আছে? মানে একই কমেন্ট বারবার, অপ্রয়োজনীয় কথা, যারাই মানে ক্লাসে, এটা কিন্তু আমরা একটা স্ট্রিক্টনেস সবসময় ফলো করি, অপ্রয়োজনীয় কমেন্ট যদি তোমরা করতে থাকো, ক্লাসে যদি ডিস্টার্ব দাও, তাহলে কিন্তু মানে ক্লাস থেকে তোমাদের ওই ক্লাস থেকে ব্যান করা হবে, ঠিক আছে? তোমার ক্লাস লাইভ ক্লাস করার দরকার নেই, তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিও। আচ্ছা রাকিব জিজ্ঞেস করছো যে
মানে ভূমিহার সংগঠন দিচ্ছেন না কেন? ভূমিহার সংগঠনও দেওয়া যায়, কিন্তু আমরা জাস্ট আমাদের আলোচনার সুবিধার্থে, আমাদের চিত্রগুলো আঁকানোর সুবিধার্থে আমরা মনে করতেছি উপকরণ দুইটা আছে, এর মধ্যে একটা স্থির আর একটা পরিবর্তনশীল। আবার পরিবর্তনশীল করলেও দুইটা পরিবর্তনশীল করব, চাইলে চারটা নিয়েও কাজ করা যায়, এটা আলোচনার সুবিধার্থে আমরা দুইটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, প্রাপ্তি রয় তিশা বলছো যে ভাইয়া দীর্ঘকালীন উৎপাদনের চিত্রটা আসবে। দীর্ঘকালীন উৎপাদনের চিত্র যেটা, এটা একটা আলাদা মেকানিজমে হয়তো আরেকটু সামনে আগানোর পরে তোমাদের এই স্লাইড গুলাতে দেখানো আছে। আমি যদি তোমাদের সময় পাই, সময়ের মধ্যে কভার করতে পারি, তাইলে ইনশাল্লাহ দেখায় দিব। ওকে, তো এখন দেখো, মানে আমরা পড়বো উৎপাদন বিধি। উৎপাদন বিধি আমাদেরকে কি দেখাবে, যে স্বল্পকালীন একটা উৎপাদন অপেক্ষকে উৎপাদনের যে কোনো একটা উপকরণ, ধরো সেটা হচ্ছে লেবার, এইটাকে যদি আমি 10% হারে বাড়াই, তার কারণে এই লেবার 10% বাড়ানোর কারণে মোট উৎপাদন কি 10% সমান বাড়বে, 10%-এর চেয়ে কম বাড়বে নাকি বেশি বাড়বে, এই জিনিসটাই দেখাবে আমার উৎপাদন বিধি। উৎপাদন বিধির ডেফিনেশনটা কি দিচ্ছে দেখো, অন্যান্য উপকরণ স্থির অবস্থায় একটি উপকরণের পরিবর্তন করলে আচ্ছা এইটা দরকার নাই, আমি লিখে দিচ্ছি, পছন্দ হইল না বইয়ের এই ডেফিনেশন। উৎপাদন বিধি কাকে বলে, হ্যাঁ সেটার ডেফিনেশন আমি তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে, আমরা তো একটু আগে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকেই কাজটা করলাম। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ, অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে মোট উৎপাদন কি হারে পরিবর্তিত হয় তা দেখায় উৎপাদন বিধি। তাহলে কি উৎপাদন বিধি কাকে বলে? স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে মোট উৎপাদন কি হারে পরিবর্তিত হয় তা দেখায় উৎপাদন বিধি। তো স্বল্পকালীন একটা উৎপাদন অপেক্ষক আঁকি, লেবার এন্ড ক্যাপিটাল। তো অন্যান্য উপকরণ স্থির রাখলাম, মানে ক্যাপিটাল মনে করো স্থির রেখে, লেবার আমি 10% হারে বাড়ালে আমার মোট উৎপাদন ওয়াই কি হারে বাড়বে, 10%-এর সমান, কম নাকি বেশি, সেই জিনিসটা দেখাবে হচ্ছে উৎপাদন বিধি। ঠিক আছে, আচ্ছা মাসুম, ইটস ওকে, সমস্যা নাই সমস্যা নাই, তুমি এখন মনোযোগ দিয়ে ক্লাস করো। ঠিক আছে, তুমি তো আমাদের পুরাতন স্টুডেন্ট, সো তোমাকে দেখেই কিন্তু অন্যান্য যারা আছে তারা শিখবে ক্লাসে কেমন বিহেভ করতে হয়। কারণ তোমরা যদি সবাই ক্লাসের টাইমে গল্প করো তাহলে মুশকিল, যাক সমস্যা নাই। বলো উৎপাদন বিধি কি বুঝছো? এখন
এই যে উৎপাদন বিধির কথা বললাম, এই উৎপাদন বিধি 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, একটা ক্রমবর্ধমান উৎপাদন বিধি, আর একটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো এখন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এই জিনিসটা পড়ব। আচ্ছা, প্রাপ্তি রয় তিশা ও স্ক্রিনশট নিতে চাই। আচ্ছা নাও, স্ক্রিনশট নিতে চাও। তো দেখো, তাহলে স্বল্পকালীন উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, একটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, একটা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি জিনিসটা কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি হয় বলতেছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে একটি উপকরণ নির্দিষ্ট পরিমাণে নিয়োগ করলে একটি নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ দ্রব্য সহ উৎপাদিত হয়, এটা মোট উৎপাদনের সংজ্ঞা দেখাচ্ছে আমরা। আচ্ছা, তোমরা তো এমনিতে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন এই জিনিসগুলা ক্লিয়ার নাকি? এই জিনিসগুলা তো জানো। মোট উৎপাদন, হ্যাঁ, উৎপাদনের সকল উপকরণ নিয়োগ করলে যতটুকু উৎপাদন হয় সেটা মোট উৎপাদন। প্রান্তিক উৎপাদনটা কি? প্রান্তিক উৎপাদন, ইশরাত জেরিন আগেরটা কি দিব? আগেরটা থেকে তুমি ছবি তুলতে চাও নাকি আগেরটা বুঝো নাই? মানে ডেফিনেশনটার এটার জেরিন, আগেরটা কি চাই বলো? ছবি তুলে নাও, ছবি যদি তুলতে চাও। তো দেখো, মানে আমাদের প্রান্তিক উৎপাদন আইডিয়াটা কিন্তু লাগবে। প্রান্তিক মানেই, প্রান্তিক ইকোনমিক্সে একটা জিনিস মনে রাখবা, প্রান্তিক মানে অতিরিক্ত এক একক। প্রান্তিক মানেই হচ্ছে প্রান্তিক মানে অতিরিক্ত এক একক। প্রান্তিক উৎপাদন মানে কি? উৎপাদনের যে কোনো একটা উপকরণ অতিরিক্ত এক একক নিয়োগ করলে মোট উৎপাদন যতটুকু বাড়ে বা মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় সেটাই প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন কি? মনে করো একটা জমিতে 10 জন লেবার কাজ করতেছিল, এটার ফলে 100 মণ ধান পাওয়া যেত। এখন আরেকজন লেবার নতুন করে যোগ করা হলো অতিরিক্ত, ফলে এখন মোট উৎপাদন 100 মণ থেকে 105 মণ হয়ে গেল। তাহলে ওই লেবারের প্রান্তিক উৎপাদন কত? 5 মণ। কারণ কি? ওই 11 নাম্বার অতিরিক্ত লেবার যোগ করার কারণে, ওই একজন লেবার অতিরিক্ত যোগ করার কারণে আমার মোট উৎপাদন বাড়লো কত মণ? 5 মণ। তার মানে ওই লেবারের প্রান্তিক উৎপাদন 5 মণ ধান। এইটাই বলতেছে যে উৎপাদনের যে কোনো একটা উপকরণ অতিরিক্ত এক একক নিয়োগ করলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। ঠিক আছে? এই যে এখানে তোমরা যদি দেখো, এখান থেকে কিন্তু প্রান্তিক উৎপাদনের আইডিয়াটা পাওয়া যাবে। একটা জমি, সেই জমিতে আমি একজন শ্রমিক নিয়োগ করলাম, তখন মোট উৎপাদন 3 মণ। এরপরে আরো 1 ইউনিট এক্সট্রা আমি শ্রমিক নিয়োগ করলাম 2 একক, তখন মোট উৎপাদন 5 মণ। তো তাহলে যখন একজন শ্রমিক কাজ করত তখন 3 মণ ধান উৎপাদিত হতো। আরো একজন এক্সট্রা শ্রমিক নিয়োগ করার ফলে এখন উৎপাদন, মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন 5 মণ ধান। তাহলে এই 2 নাম্বার শ্রমিক আর একটা এক্সট্রা ইউনিট শ্রমিক নিয়োগ করার কারণে আমার মোট উৎপাদন বাড়লো কতটুকু? 2 একক। এই জন্য প্রান্তিক উৎপাদন দেখো 2। আমি আরো 1 একক শ্রমিক নিয়োগ করলাম এক্সট্রা, ফলে আমার মোট উৎপাদন দেখো 5 থেকে 6 হয়ে গেল। তাহলে এই যে এক্স্যাক্টলি 3 নাম্বার একক শ্রমিক আমি নিয়োগ করলাম, তার কারণে আমার মোট উৎপাদন বাড়ছে কতটুকু? দেখো তো, 5 থেকে 6 হয়েছে, 1 একক বাড়ছে না? তার মানে এই শ্রমিকের জন্য প্রান্তিক উৎপাদন 1 মণ ধান। এই হচ্ছে প্রান্তিক উৎপাদনের আইডিয়া। মাহবুব তানিশা, হ্যাঁ, দীর্ঘকালীন উৎপাদন চিত্র কি? দীর্ঘকালীন উৎপাদনের যে চিত্র সেটা সময় পেলে দেখাবো, কারণ
ওই আইডিয়াটা তোমাদেরকে একটু আলাদা করে, মানে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র যেটা, সেটা একটু আলাদা করে দেখাতে হয়। এটার জন্য একটা আলাদা মেকানিজম আছে, ঠিক আছে? এই যে এখানেই তোমাদের এই স্লাইডেই ছিল, এখন ওইটু পর্যন্ত যে সময় পাবো কিনা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। ও এটাই, এটা আবার দেখানো আছে কিনা, যা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র দেখতেই যে এইরকম, তোমাদের বইয়ে দেখবা আছে, মাত্রাগত উৎপাদনের মধ্যে আলোচনা করা আছে। কোথায়? মাত্রাগত উৎপাদনের যে চিত্র, সেইটাই দীর্ঘকালীন উৎপাদন। এই পাশে মনে করো লেবার দিছো, এই পাশে ক্যাপিটাল দিছো, দিয়ে এই টোটাল প্রোডাকশন সমান মনে করো 100 একক, ঠিক আছে? এইটাই হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের চিত্র। যাক, এইটা আমরা পরে বুঝতে চাই। তো দেখো আমরা কি বলছি, যে আমাদের উৎপাদন বিধি হচ্ছে স্বল্পকালীন একটা ঘটনা, অর্থাৎ স্বল্পকালে উৎপাদনের যে কোনো একটা উপকরণ একটা নির্দিষ্ট হারে যদি বাড়াই, তাহলে মোট উৎপাদন কি হারে পরিবর্তিত হয় সেইটা দেখায় উৎপাদন বিধি। উৎপাদন বিধি 3 প্রকার: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামেই আমরা বুঝতেছি যে উৎপাদনের যে কোনো একটা উপকরণ আমি যদি 10% হারে বাড়াই, তাহলে মোট উৎপাদন 10%-এর চেয়ে কম হারে বাড়বে। ঘটনাটা কেমন? একটা জমিতে মনে করো লেবার আছে, তো এখন এই লেবারের পরিমাণ আমি অন্যান্য উপকরণ সব স্থির রেখে কেবল লেবারের পরিমাণ আমি 10% বাড়ায় দিলাম। এইটার ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি হবে? মোট উৎপাদন 10%-এর চেয়ে কম হারে বাড়বে। এটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে এই ঘটনা ঘটবে, ঠিক আছে? টিপি মানে টোটাল প্রোডাকশন, মানে 5 জন শ্রমিক একটা জমিতে কাজ করলে মোট কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে, এইটাই টোটাল প্রোডাকশন। একটা জমিতে 5 জন শ্রমিক কাজ করলে 50 মণ ধান উৎপাদন হয়, তার মানে 5 জন শ্রমিকের টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন 50 মণ ধান, এইটাই টিপি। আচ্ছা, টোটাল প্রোডাকশনের যে কাহিনী, এগুলো আমরা বুঝবো, ঠিক আছে? তোমাদের বেসিকে অনেক গ্যাপ আছে, বুঝছো? তোমরা 10 মিনিট স্কুলে ভর্তি হও আর অন্য জায়গায় ভর্তি হও, তোমাদের কিন্তু টিচার নিতে হবে। কেন বলতো? এই যে 7-8 মাস চলে গেছে, তৃতীয় অধ্যায়ের তোমাদের যে বেসিক আইডিয়া, এই আইডিয়াগুলো ক্লিয়ার থাকা দরকার ছিল, ঠিক আছে? তো ইকোনমিক্স একটু মুশকিল। ইকোনমিক্সটা তোমাদের যে আইডিয়াগুলো আছে এগুলা ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? তো আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আমরা দেখি, এটা আমরা বুঝবো। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি হয়? উৎপাদনের যে কোনো একটা উপকরণ আমি যে হারে বাড়াই, মোট উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাইলে কি বলতেছে? স্বল্পকালে উৎপাদনের যে কোনো একটি উপকরণ নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক
উৎপাদন বলে। মানে কি বলতেছে, স্বল্পকালে উৎপাদনের যে কোনো একটি উপকরণ একটি নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এটার মানে হলো একটা জমি, ঠিক আছে, একটা জমিতে তুমি শ্রমিক দিয়ে ধান উৎপাদন করতেছো। এখন শ্রমিকের পরিমাণ যদি তুমি 10% বাড়াও, হ্যাঁ শ্রমিকের পরিমাণ 10% বাড়ালা, এটার কারণে কি উৎপাদন এখন বাড়বে না? ওই জমিতে ধান উৎপাদনের পরিমাণ বাড়ার কথা। তুমি এখন তুমি শ্রমিকের পরিমাণ 10% বাড়াইছো, এইটার কারণে মোট উৎপাদন যদি 10%-এর চেয়ে কম হারে বাড়ে তখন তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এখন এই জিনিসটাকে আমরা একটু গ্রাফিক্যালি দেখতে চাই, ঠিক আছে? তো এখন তাহলে তুমি দেখো যে এই জায়গাটাতে আমরা তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা আমরা একটু গ্রাফিক্যালি দেখতে চাই। তো এইখানে দেখো আমার কি করছি, এখানে আমি একটা ছক নিছি, এই ছকে আমি শ্রমিকের পরিমাণ আস্তে আস্তে বাড়াচ্ছি এবং এইটা একটা স্বল্পকালীন ঘটনা। এইখানে মনে করো হ্যাঁ শ্রমিক লেবার, আর মনে করো এখানে ল্যান্ডটা স্থির আমি রাখছি। তো ল্যান্ড যদি আমি স্থির রাখি প্রত্যেক ক্ষেত্রে মনে করো 2 একর, ঠিক আছে? তো তার মানে আসলে এটা একটা স্বল্পকালীন ঘটনা, এটা বোঝানোর জন্য তো এইখানে আমি তোমার জমির পরিমাণ স্থির রাখছি, কারণ কি স্বল্পকালে উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকবে। তো এখন আমি শ্রমিক নিয়োগ করতেছি 1 জন 2 জন 3 জন করে। এইটার কারণে আমি যখন শ্রমিকের পরিমাণ বাড়াচ্ছি ওই জমিতে ফসল উৎপাদনের পরিমাণ বাড়বে না। তো এইটাই হয়েছে যে শ্রমিকের পরিমাণ দেখো আমি 1 জন বাড়ালাম, আমার মোট উৎপাদন কত ছিল 3 থেকে 5 হয়ে গেল। তো তাহলে এই যে 1 জন শ্রমিক বাড়াইছি তার কারণে মোট উৎপাদন কতটুকু বাড়ছে? 3 ছিল হয়ে গেছে 5, 2 বাড়ছে, তো প্রান্তিক উৎপাদন কিন্তু 2 হবে। প্রান্তিক উৎপাদন কাকে বলে? যে উৎপাদনের যে কোনো একটা উপকরণ যদি আমি 1 একক অতিরিক্ত 1 একক বৃদ্ধি করি তাহলে মোট উৎপাদনের যতটুকু পরিবর্তন হয় বা মোট উৎপাদন যতটুকু বাড়ে সেইটাই প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? তো তাহলে আমি 1 জন শ্রমিক বাড়ালাম, এই জন্য মোট উৎপাদন আমার কত ছিল 3 থেকে 5 হয়ে গেল, বাড়ছে কতটুকু 2 একক। তার মানে এই দ্বিতীয় জন শ্রমিকের প্রান্তিক উৎপাদন বা দ্বিতীয় জনের কারণে অতিরিক্ত উৎপাদন 2 একক। এইভাবে প্রত্যেকটা করা আছে। 3 নাম্বার 2 থেকে আমি যখন 3 নাম্বার শ্রমিক আরো 1 জন এক্সট্রা বাড়ালাম, আমার মোট উৎপাদন কত বাড়ছে 1 একক, 5 থেকে 6, এই জন্য এটা। এরপরে কি 3 নাম্বার থেকে 4 নাম্বারে আসলাম, মোট উৎপাদন আগে ছিল 6 পরেও 6, তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0, কারণ আমার বাড়ে নাই। আর এখানে কি হয়েছে 4 নাম্বার থেকে 5 নাম্বার শ্রমিক নিয়োগ করার ফলে মোট উৎপাদন উল্টা আরো কমে গেছে, 5 থেকে 6 হয়েছে। তো তাহলে এখানে দেখো কমছে কত একক, 1 একক, এই জন্য এটা -1। তো এখন এখানে কি হবে একটা জিনিস তোমাদেরকে বলি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন তুমি বুঝবা কিভাবে? ক্রমহ্রাসমান মানে হচ্ছে ধীরে ধীরে কমা। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনে তোমার যেই প্রান্তিক উৎপাদনটা আছে এইটা কন্টিনিউয়াসলি কমতে হবে, অর্থাৎ আগেরটার চেয়ে পরেরটা কম হতে হবে, ঠিক আছে? তো তোমরা চাইলে চিত্র মানে এটার গ্রাফ কিভাবে আঁকাবা? আর সময় নাই বেশি ক্লাসের, তোমাদের ক্লাসটা আবার 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? তো দেখো তোমরা চাইলে মানে এখানে নিজের মতো করে কিন্তু ছক তৈরি করে নিতে পারো। শর্ত কি? এই পাশে মনে করো ভূমি দিলা, এই পাশে শ্রম, এই পাশে টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, এমপি মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। ভূমির পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে মনে করো আমি সেম, কারণ উৎপাদনের একটা উপকরণ স্থির রাখবো, জাস্ট 2 দিচ্ছি, তুমি এখানে যে কোনো কিছু দিতে পারো, সেইটা কোনো ব্যাপার না। শ্রমিক প্রথমে মনে করো ছিল কত 1, তারপরে আর একজন একজন করে আমি শ্রমিকের পরিমাণ বাড়াচ্ছি।
ঠিক আছে। তো এখন মোট উৎপাদন কি হলো, এখানে দেখো আমার শর্ত হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে চিত্র সেটা যখন আমি আঁকাবো, তো দেখো এইখানে এই ছকটা তুমি চাইলে নিজের মতো করে আঁকাতে পারো। তাহলে এখানে শর্তটা কি, প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে কমা লাগবে। তো প্রান্তিক উৎপাদনটা যদি ধীরে ধীরে কমতে হয়, তাহলে মনে করো প্রথমে এক একক শ্রমিকের জন্য এখানে মনে করো ছিল কত, 10 মণ উৎপাদন হলো। 2 নাম্বার শ্রমিক আসার ফলে এখন তোমার প্রান্তিক উৎপাদন ধরো হলো 15। ঠিক আছে। তো এরপরে পরের জনের ক্ষেত্রে আমি 15 দিলাম, তারপরের জনের ক্ষেত্রে ধরো দিলাম 14। তো দেখো আমার 1 নাম্বার শ্রমিক থেকে 2 নাম্বার শ্রমিকে আসলো, তো প্রথমে 1 নাম্বারের জন্য টোটাল প্রোডাকশন কত হয়েছে, 10। তো এইখানে তো এই একজন একাই 10 একক উৎপাদন করছে, তাই না? এই একজন শ্রমিকের জন্য মোট উৎপাদন 10, মানে একাই 10 একক করছে, সো ওর জন্য 10। 2 নাম্বার শ্রমিক যখন নিয়োগ করলাম তখন আমার মোট উৎপাদন 10 থেকে 15 হয়ে গেল। এই দ্বিতীয় জনের কারণে বাড়ছে বা কমছে কতটুকু, বাড়ছে 5, এই জন্য এটা +5। ঠিক আছে, সামনে প্লাস দিলাম না। 2 নাম্বার থেকে 3 নাম্বারে আসলাম, মোট উৎপাদন 15ই রয়ে গেছে, তাইলে এখানে বাড়ছে কতটুকু, 15 - 15, 0। 3 থেকে 4-এ আসলাম, মোট উৎপাদন 15 থেকে উল্টা 14 হয়ে গেছে, বাড়ছে কতটুকু, কিভাবে বের করব, 14 - 15 -1। তো দেখো ক্রমহ্রাসমান, ক্রম মানে ধীরে ধীরে, হ্রাসমান মানে কমতে থাকা, কি কমতে থাকা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমা লাগবে, এই হলো শর্ত। তো একই চিত্রের মধ্যে এখন তোমরা চাইলে টোটাল প্রোডাকশন আর মার্জিনাল প্রোডাকশন আঁকায় দিতে পারো। এই পাশে টিপি, এই পাশে এমপি, আর এই পাশে ওই যে উৎপাদনের, মনে করো এইটা হচ্ছে লেবার। ঠিক আছে, এই যে এই পাশে তুমি লেবার দিলা। তো এখন প্রথমে তোমার শ্রমিকের পরিমাণ কত, এই যে 1 2 3 4 একক। ঠিক আছে, তো প্রথমে তুমি টোটাল প্রোডাকশন আঁকাও, টোটাল প্রোডাকশন কত, এটা হলো, এটার রেঞ্জ 10 থেকে 15, তাইলে আমরা আর হচ্ছে মার্জিনাল প্রোডাকশনও 10, তাইলে আমরা 2 করে করে বাড়াই, 2 4 6 8 10 12 14, এইখানে মনে করো 15। ঠিক আছে, 14 15 দিলাম কেন, 14 পরে 16 হবে, দাঁড়াও একটু বাড়াই দিচ্ছি, 14 এরপরে 16। ঠিক আছে, আর এই পাশে নিচের দিকে কি হবে, নিচের দিকে এটা মনে করো -2। মাইনাসটা কেন লাগবে, এই যে মার্জিনাল প্রোডাকশনে নেগেটিভ নাম্বার আছে তাই। তো আমি প্রথমে আঁকাবো কি, টোটাল প্রোডাকশনের চিত্রটা আঁকাবো। প্রথমে আমরা টিপি আঁকাবো, টিপি এই টোটাল প্রোডাকশন আর হচ্ছে শ্রম, এই দুইটাকে কনসিডার করে আমি টোটাল প্রোডাকশনের চিত্রটা প্রথমে আঁকাবো। কেন, আমার একটা গ্রাফ হচ্ছে 2 ডাইমেনশনাল, এখানে অক্ষ দুইটা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, সুতরাং একসাথে দুইটা চলকের সম্পর্কই আমরা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা সেই দুইটা চলক প্রথমে কোনটা নেব, লেবার আর হচ্ছে টোটাল প্রোডাকশন। তো শ্রম যখন 1, টোটাল প্রোডাকশন কত, শ্রম যখন 1, টোটাল প্রোডাকশন তখন 10। 1 এর জন্য কত টোটাল প্রোডাকশন, এই যাচ্ছে যাচ্ছে 10 এই জায়গায়। শ্রমের পরিমাণ যখন 2, টোটাল প্রোডাকশন কত, 15। 2 এর জন্য কত, 15 এই মাঝে। 3 এর জন্য টোটাল প্রোডাকশন কত, 3 এর জন্য 15। 4 এর জন্য টোটাল প্রোডাকশন কত, 14 একটু নিচে। ঠিক আছে, এই তো এখন এইটারে তুমি ফ্রি হ্যান্ডে অ্যাড করে দাও, তাইলেই তো হচ্ছে। এই যেটা হলো টোটাল প্রোডাকশন, চাইলে তুমি এটা নিচ থেকেও আসতে পারো। এইটা হচ্ছে মোট উৎপাদন রেখা। এখন আমি কি আঁকবো, এটা টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন রেখা। হ্যাঁ, এখন প্রান্তিক উৎপাদন রেখাটা আঁকবো, এই যে এমপি। এমপিটা কার সাথে আঁকবো, এই শ্রমের সাথে। আমার এখানেও দুইটা চলক লাগবে, একটা রেখা আঁকতে দুইটা চলক লাগে, একটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন আর একটা শ্রম। তো এইটা আমরা চলো আঁকি। তো মার্জিনাল প্রোডাকশন মানে শ্রম যখন 1 একক, মার্জিনাল প্রোডাকশন কত, 10। এই যে এইখানে একটা বিন্দু,
আমরা এরকম স্কেল না টেনে শুধু বিন্দু দিলেও চলে। যখন শ্রমের পরিমাণ 2, মার্জিনাল প্রোডাকশন কত? 5। শ্রমের পরিমাণ যখন 2, মার্জিনাল প্রোডাকশন তখন কত? 5। 2 এর জন্য 5, এই যে এইরকম এই জায়গায় হবে, এই সোজা 5। যখন শ্রমের পরিমাণ 3, আচ্ছা শ্রমের পরিমাণ যখন 3, তখন প্রান্তিক উৎপাদন কত? 0। 3 এর জন্য যদি 0 হয় তাহলে এটা অক্ষের উপরে বসে, এই যে 1 2 3 করে গেলাম। এখন মার্জিনাল প্রোডাকশন কি ওয়াই অক্ষের দিকে না? ওয়াই অক্ষের দিকে যদি 2 একক যাওয়া লাগতো উপরে যাইতাম, কিন্তু ওয়াই অক্ষের দিকে আমার যাইতে বলছে কত? 0 একক, তার মানে ওই অক্ষের উপরই বসে পড়বে। এরপরে শ্রমের পরিমাণ যদি 4 একক হয় তখন প্রান্তিক উৎপাদন কত? -1। তো মাইনাস মানে হচ্ছে আমার মানে ওয়াই অক্ষের, এই যে -1 এটা কোথায়? মার্জিনাল প্রোডাকশন, তার মানে ওয়াই অক্ষের উপরের দিকটা হলো পজিটিভ নাম্বার গুলা বসে, আর ওয়াই অক্ষের নিচের দিকে নেগেটিভ নাম্বার। তো তাহলে শ্রমের পরিমাণ যখন 4 একক, প্রান্তিক উৎপাদন তখন -1, মানে এই যে, ঠিক আছে, এই নিচের দিকে এরকম কোন একটা জায়গায় বসবে। তো তাহলে এটাকে একসাথে করে দাও, ঠিক আছে। তো তাহলে এইটা হচ্ছে তোমার এমপি, মার্জিনাল প্রোডাকশন। এই হচ্ছে তোমার চিত্র, হ্যাঁ, মানে মোট উৎপাদন আর হচ্ছে প্রান্তিক উৎপাদন। তো আমার যদি বলে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করো, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করতে বললে আমরা প্রথমে ডেফিনেশনটা দিব, এই যে স্বল্পকাল উৎপাদনের যে কোনো একটা উপকরণ নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমা লাগবে। এই যে প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমছে, এই ছকটা তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকতে পারে, ইনকেস দেওয়া না থাকলে তোমরা নিজেরা করে নিতে হবে। কি করা লাগবে? প্রান্তিক উৎপাদন যেন কমতে থাকে, আগেরটার চেয়ে পরেরটা যেন কম হয় খেয়াল রাখবা, এরকম একটা চিত্র আঁকায় দিলেই হবে। চিত্রটা টোটাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাকশনের চিত্র একসাথেও হতে পারে, আলাদাও হতে পারে, ঠিক আছে। এই তোমরা বুঝতে পারছো ক্লাসের আর আসলে সময় নাই, মানে আমার ইচ্ছা ছিল অনেক সময় ধরে ক্লাস করানো, কিন্তু পরে আরো একটা ক্লাস আছে স্টুডিওতে। তোমরা ক্লাস কি বুঝতে পারছো? জানাও তো। এই পড়া বোঝা গেছে? 2 মিনিটের মধ্যে তোমাদের ক্লাস শেষ করে দিতে হবে। পড়াশোনা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? এখন ঘটনা হলো যে আমাদের যে পেইড ব্যাচে এরকম একটা চ্যাপ্টার মিনিমাম 3টা ক্লাসে বোঝাই, ঠিক আছে, 1.5 ঘন্টার 3টা ক্লাস। এখন আজকে আসলে মানে এইটুকু সময়ের মধ্যে মানে পুরো চ্যাপ্টার শেষ করাটা কঠিন ব্যাপার। তো যাই হোক, তোমরা যে ক্লাসে আসছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সাথে হয়তো পেইড ব্যাচে দেখা হবে 2.0 তে। যদি তোমরা কেউ ভর্তি নাও হও সমস্যা নাই, ফ্রি ক্লাসে দেখা হবে, নাহলে সামনাসামনি কোনোদিন দেখা হবে, ঠিক আছে। তো এইটাই আর কি, আমি আমার মতো চেষ্টা করেছি। তো আমি আবারও বলি, তোমাদের মনে করাই দিই, 10 মিনিট স্কুলের আমাদের কিন্তু ইকোনমিক্স এর একটা ফ্রেশ 2.0 কোর্স আসতে যাচ্ছে, এবং সেখানে আমরা পুরা 10-20টা চ্যাপ্টার প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করব। তোমাদেরকে হ্যান্ড নোট দেওয়া হবে পিডিএফ আকারে, তোমাদের কিউএনএ সেশন, হ্যাঁ, অনলাইনে তোমরা সরাসরি জুমে যুক্ত হয়ে আমাদের কাছে সমস্যাগুলো সলভ করতে পারবা। সো এইসব ফ্যাসিলিটিস গুলো থাকবে। তো যাই হোক, তোমরা অনেকেই যারা যুক্ত হয়েছিলে সবাইকে ধন্যবাদ, তোমাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া রেখো। নেক্সট ক্লাস দেখো আরেকটা কাজ, একটা কাজ জাস্ট, ঠিক আছে। তোমরা বলতেছো ক্লাস ভালো লাগছে বা এরকম কিছু, তো তোমাদের আজকের ক্লাসের যে মোমেন্টটা ভালো লাগছে সেই মোমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, তোমাদের যে গ্রুপটা আছে, হ্যাঁ বড় গ্রুপ, যেখানে আমি হচ্ছে আজকের ক্লাস হবে সেটা পোস্ট করেছিলাম, সেখানে একটা রিভিউ দিয়ে দিও, ঠিক আছে। তোমাদের কাছে এই একটা জিনিসই এক্সপেকটেশন, যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে ভালো বলবা, খারাপ লেগে থাকলে খারাপ, ঠিক আছে, অনেস্ট রিভিউ। তোমরা আজকের ক্লাসের একটা রিভিউ, আজকের ক্লাসের যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট নিয়ে তোমরা জানিয়ে দিও কোন গ্রুপে, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে, ঠিক আছে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বা অন্য যে কোনো সময় তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।